বলি না কেন, 1000 মানুষের মধ্যে 999 জন যদি ওপেন ভোট দেয়, ওপেন যদি ভোট দেয়, একজন মানুষ ভোটটা না দিয়ে কোন বিপদে পড়বে? তাহলে মনে হয় আপনার এই যে সরকারের 7 মাস যে হতে চলছে, এই জায়গাতে একেবারে এক লাইনে বলেন যে বিএনপি এখন কি চায়, বিএনপির উদ্দেশ্যটা কি? বিএনপি এখন নির্বাচন চায়, এক কথায় নির্বাচন। সেটা কবে? ডিসেম্বরে? এটা টুডে অর টুমরো। না, ডিসেম্বরে তো নির্বাচন হবে, একেবারে এখন পর্যন্ত স্থির না। স্থির নেই অর্থে বলছি আমরা বিএনপি একটা দুইটা ষড়যন্ত্র না। আপনার সেনা প্রধানের বক্তৃতা দেখেন, ওটা একটা অংশ। উনিও অনেক কথা বলেছে, নিশ্চয়ই উনি অনেক কিছু ওনার দৃষ্টিতে দেখেছে বলেই বলেছে। আপনার এই সরকার এক এক সময় এক এক কথা বলছে, তারাও যে খুব বেশি ভালো অবস্থায় আছে তা না, অথচ তারা কিন্তু আমাদের এই জায়গাতে আমি শামীম স্যারের কাছে যাওয়ার আগে, যে গণঅভ্যুত্থানের আগে সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে আন্দোলন করতে পেরেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে। তো এখন যে ষড়যন্ত্রের কথা বলছেন, সকল রাজনৈতিক দল নাগরিকদের নিয়ে একসাথে সেই ষড়যন্ত্র মোকাবেলা আন্দোলন করতে পারছেন না কেন? কারণ আমার শস্যের মধ্যে ভূত আছে। ভূত যদি সরিষায় থাকে তাহলে তো হয় না, তাহলে তো আপনার হয় না। আপনি বিভিন্ন সংস্থা, মানে এই 53 বছরের তো বছরে ভূতেরও তো 53 বছর হওয়ার কথা বাংলাদেশে, তারও তো একটু বয়স হওয়ার কথা। সে তো কোনোভাবে দুর্বল হয় না, আরো শক্তিশালী হচ্ছে। ভূতের 53 বছর হয়ে দুর্বল হওয়া তো দূরের কথা, ভূতের ভীমরতিতে পেয়েছে। ভীমরতিতে পেয়েছে বলেই ভূত আজকে এটা করে, কালকে এক সংস্থা বাদ দিয়ে আরেক সংস্থাকে ওয়েলকাম করে। আমরা তো এক সংস্থা বাদ দিয়ে আরেক সংস্থার কাছে আমরা কোনো সংস্থাই চাই না। আপনারা বলছেন সবই দেখি টানা না, হ্যাঁ সবই দেখি টানা না, লালন সেটাই সেই গায়ের মতো সবই ইন্টারেস্টের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এই ভূ রাজনীতির প্রেক্ষাপট সেগুলো নিয়ে আপনি লেখেন, বলেন, কথা বলেন। এই যেটি আজকে যেটি আমাদের নতুন পার্টি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তিনি বলেছেন যে ভারত এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ঠাঁই হবে না বাংলাদেশে। আমাদের আলোচনা আমরা শুরু করেছিলাম প্রত্যাশা প্রাপ্তি নিয়ে, কিন্তু আমরা সম্ভাব্য দ্বন্দ্বের আলোচনাগুলোতে কিন্তু চলে যাচ্ছি, চ্যালেঞ্জের প্রসঙ্গে তো স্যার এগুলো আসবেই, আরেকটা বিস্তৃত প্রেক্ষাপটের দরকার পড়বে। আমি ওইটা এক দুই লাইন বলে আপনার এখানে আসি। তারা যে মৌল বিষয়গুলো আজকে উত্থাপন করেছেন, যে দ্বিতীয় রিপাবলিক, নতুন সংবিধান এবং একটা নতুন শাসনতন্ত্র তৈরির জন্য যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগে বা গণপরিষদ দরকার পড়ে, এই কথা কিন্তু তারা শুরুতেও বলেছেন। আমি আমার কথা পুনরাবৃত্তি করছি। জি, কিন্তু বিপ্লবে একসঙ্গে অনেকে বিপ্লব করে, বিপ্লবের পরে কিন্তু এমন কোনো কথা নেই যে সবাই একমুখী থাকবেন বা সবাই এক জায়গায় যাবেন। হতে পারলে তো সেটা ভালো হতো, সেটা সব ক্ষেত্রে ঘটে না। কারণ এর মধ্যে বৃহৎ বিএনপির মতো দল আছে, এর মধ্যে পুরনো জামাত ইসলামের মতো দল আছে, এর মধ্যে অন্যান্য আরও সংগঠন আছে, এবং তারা বহুদিনকার দল। এরা কেউ কেউ রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, কেউ বিরোধী দলে ছিলেন, কেউ মাঠের রাজনীতিতে ছিলেন। সুতরাং আমরা যে প্রক্রিয়ায় গণঅভ্যুত্থানটা দেখেছি, তরুণরা সর্বাগ্রে ছিলেন। এটা কে করেছেন, কার মাধ্যমে এটার প্রধান নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, সেটা আমরা ইতিহাসের অংশ। তার মানে কি আপনি কি মনে করেন এখন বিএনপির জন্য রাজনৈতিক খেলাটা খুব সহজ হয়ে গেল? না, বিষয়টা এরকম না। বিষয়টা হলো তারা যে মৌলিক দাবিতে ছিলেন, আমি যদি বলি যে এখন মাসুদরা যাদেরকে নিয়ে দল গঠন করলেন, তারা কিন্তু সেই দাবি থেকে সরে আসেননি। তারা মধ্যবর্তী একটা সময় তাদের একজন অন্তত সরকারের অংশ ছিলেন। তারা মাঠে বিভিন্নভাবে আমার কাছে মনে হচ্ছে এক ধরনের নিরীক্ষার মধ্যে দিয়ে গেছেন। আপনি এই মুহূর্তে খেয়াল করুন যে তারা যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন, এখনো নিবন্ধন ইত্যাদি, সেগুলো তো অন্য প্রক্রিয়ার আলোচনা। তাদের কিন্তু আরো সমমনা 3টা সংগঠন মাঠে রয়েছে। আপনার আগের যেটা এই ধরনের কি আপনি সহসা দেখেছেন যে 3টা এরকম সিভিল সোসাইটি অর্গানাইজেশন বা প্রেশার গ্রুপ এক্সিস্ট করে আদর্শিকভাবে এবং মূল একটা দল গঠন করা হচ্ছে? সুতরাং এটা তারা যদি একসাথে চলতে পারে তাহলে তার কোনো কথা নেই। প্রশ্নটা সেটা না, প্রশ্নটা আমি আসছি যে জায়গাটায়। এর আগে আপনি বড় বড় কিছু ঘটনার কথা চিন্তা করেন, যেমন ধরুন রাষ্ট্রপতিকে অপসারণের দাবি, কিংবা আমি ধরে নিই যে সচিবালয়ে একটা কোনো কিছু ঘটতে যাচ্ছে, বা আরো কোনো বড় দাবিতে তারা প্রধান আমাদের উপদেষ্টার বাড়ি ঘেরাও করতে যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই নেতৃবৃন্দ গিয়ে গেছেন শিক্ষার্থীদেরকে নিয়ে। তার মানে তারা একটা বৃহৎ শক্তি মাঠে। সরকারের কাজ করেছেন, কিন্তু তারা কিন্তু সেখানে মধ্যবর্তী অবস্থানে গেছেন। কখনো তারা নিরসনে ভূমিকা নিচ্ছেন, কখনো তারা বক্তৃতা দিচ্ছেন, কখনো তারা দাবি দাওয়া দিচ্ছেন। এখন আপনাকে প্রশ্ন করতে হবে যে এই দলে তাহলে কি মাসুদরা আবার একই ভূমিকা পালন করবে? আমরা ধরে নিই মানে একটা দ্বিতীয় রিপাবলিক মানে তো এটা অ্যানাদার একটা উইথ নিউ কনস্টিটিউশন, উইথ নিউ বাংলাদেশ, আর একটা এরা সূচনা হচ্ছে, তাই না? 5 দশক পরে বা 5.5 দশক পরে। এবং আপনার আপনি দেখছেন যে দেশের মধ্যে দেশ না, দেশের মধ্যে দেশ দেখছি না, এটা আর একটা পর্যায়ে। আমরা সেই দ্বিতীয় পর্যায়ের তারা প্রস্তাব দিচ্ছেন। এই পর্যায়ে বড় দল একমত হবে কিনা, বিএনপি একমত হবে কিনা, অন্যরা একমত হবে কিনা, দেশের বাকি জনগোষ্ঠী একমত হবে কিনা, সেটা অনেক বড় ব্যাপার। এবং ওনারা মাসুদ কিন্তু একটা ধারণা দিয়েছেন। ধারণাটা এরকম যে ঠিক আছে, আমি নির্বাচন কেবল দেখছি না, আমি আমার এই ধারণাটা নিয়ে এগোতে চাই। তারপরে এখন সেটা হয়তো পরবর্তীতে তারা আরো স্পষ্ট করবেন। এখন এই পরিস্থিতিতে আপনি যদি বলেন, এবং আপনি যে প্রসঙ্গটা তুললেন যে আমরা কারোর পন্থী না, তার মানে দাঁড়াচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে পন্থী বা পন্থী না, এটা অস্পষ্টভাবে বিভিন্ন সময় আলোচিত হয়ে থাকে। স্পষ্ট না, আমরা লেবানন না, যেমন লেবাননে ছিল কে সিরিয়াপন্থী কে সিরিয়াপন্থী না, যেমন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আছে কে ইরানপন্থী কে ইরানপন্থী না। আমরা ওরকম অবস্থায় ছিলাম না, কিন্তু আমরা আলোচনাগুলো এসে গেছে আমাদের এখানে।
সেইটা দিয়ে এখনই ভূ রাজনীতি কিংবা এদের পররাষ্ট্রনীতি কি হবে, তারা কি করবে, এত দ্রুত এটার নিরসন করা সম্ভব না। আরেকটা বিষয় স্যার এখানে একটু শুনে নিই। মনিয়াপা যেটি বলছেন যে এই শিক্ষার্থীদের এই দলের পেছনে কেউ পরামর্শদাতা বা অভিভাবক হিসাবে আছে, সেটি কি তাদের এই ঘোষণাপত্র দেখে মিল পাওয়া যায় কোনো দলের দেখেন সাথে? এগুলো তো দল বিভিন্ন রকম অনুমান করবেন, নাগরিক বিভিন্ন রকম অনুমান করবেন, অনুমানের ভিত্তিতে তার আলোচনা করা যায় না যে কে আপনাকে প্রত্যক্ষ সমর্থন দিয়েছে, কে আপনাকে পরোক্ষ সমর্থন দিয়েছে। কিন্তু বাংলাদেশে এর আগে কোনো দলকে আমরা এইভাবে বলতে দেখিনি। কিন্তু আমরা তো কার অভিনন্দনটা বড় বা কে বেশি না, ওয়েলকাম দেখেন, করেছে সেইটা তো একটা বলি। যে এটা বোধহয় এরকম ছিল যে পেন্টাগনের টাকা খাস, হোয়াইট হাউসের কৃতদাস। হ্যাঁ। তো তখন তো এত কালি টালি রুশ ভারতের দালাল্লা সাবধান, তো সাইন পেন দিয়ে লিখতে এত তো কালি কলম পাওয়া যেত না। তার মানে কি, তখন বলতে একপন্থী ভারতপন্থী, একপন্থী বোধহয় পেন্টাগন পন্থী, আর একপন্থী বোধহয় রুশপন্থী। এইটা বলতো, তকমা দেওয়ার চেষ্টা করতো। কিন্তু এরকম প্রকাশ্যে একটা দলের আত্মপ্রকাশের সময় আমরা কি বাংলাদেশে কখনো শুনেছি যে আমি এই পন্থী বা ওই পন্থী দেবার চেষ্টা করছেন? কিন্তু তারও আগে আমাদের আভ্যন্তরীণ যেটা, যে সেকেন্ড রিপাবলিক, নিউ কনস্টিটিউশন এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটাকে সহজভাবে নেব কিনা বা খুব হালকাভাবে নেব কিনা, বা ঘোষণার সাথে ঘোষণা হিসাবে আমরা নেব কিনা। কারণ হলো যে আগামীকাল না হোক, 1-2 মাসের মধ্যে, যেখানে এই মুহূর্তে বিএনপি একদম নির্বাচনমুখী হচ্ছে, সে তার বর্ধিত সভা করেছে, সে তার লোকজন ঠিক করছে। অন্য একটা দলের ক্ষেত্রে আমরা শুনছি যে সম্ভাব্য সে তার প্রার্থী বিভিন্ন ক্ষেত্রে দিচ্ছে, আমি বাকিদের প্রস্তুতি জানি না। এবং এখন বাংলাদেশের যে সিকিউরিটি সিচুয়েশন দাঁড়িয়েছে, আমি যদি সবগুলোকে মিলে একটা নিরাপত্তা পরিস্থিতির কথা বলি, আমি বলছি না তৌহিদ যে সবকিছু নিরাপত্তা চোখ দিয়ে দেখতে হবে, সবকিছু সিকিউরিটাইজ আমি করার পক্ষে না, কিন্তু এই পরিস্থিতিতে একটা টার্গেট লাগবে বাংলাদেশে। এই সংকট যদি উত্তরণ করতে হয়, সে টার্গেট বিএনপি মনে করছে যে তা নির্বাচন, অন্যরা যারা মনে করছে নির্বাচন, কিন্তু এই দল যে ঘোষণা দিচ্ছে দে হ্যাভ আ ব্রডার অবজেক্টিভ। তাহলে পলিটিক্যাল কনসেনসাসের যে প্রসঙ্গ বলা হচ্ছে সেটি দিন শেষে মার খাবে না, মার খাবে এভাবে বলবো না, সেটা আমরা যত সরলভাবে মনে করেছিলাম একীভূত হবে বা একটু সমান্তরালে এগোলে একটা জায়গায় গিয়ে। যেদিন রাষ্ট্রপতি অপসারণের প্রশ্নে আপনারা আন্দোলন করেছিলেন সেটি শেষ পর্যন্ত হলেন না, বিএনপির বিরুদ্ধে আপনারা অভিযোগ দিচ্ছেন। এই মহামান্য রাষ্ট্রপতি যদি কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে আপনাদের দলকে দাওয়াত দেয়, আপনারা যাবেন? আমরা রাষ্ট্রের প্রধান হিসেবে যদি কোথাও থেকে কোনো দাওয়াত আসে, সেক্ষেত্রে হয়তো আমাদের এটা ইয়েতে আলোচনা করতে হবে, যেহেতু এখন উনি ওখান থেকে সরে নাই। এটা তো রাষ্ট্রীয়, আমরা ধরে নেব আপনারা যাচ্ছেন না, আমি সেটা বলছি না। আমরা অলরেডি কিছু প্রোগ্রাম ওনার অ্যাভয়েড করছি, কিন্তু এখন দল হিসাবে পারবেন। এই দ্বিতীয় প্রশ্ন দিয়ে আলোচনাটা একটু বিস্তারিত শুরু হোক, কারণ সেটি হচ্ছে আপনারা অন্যান্য দলগুলোকে, বাংলাদেশের বড় দলগুলোকে পরিবারতন্ত্রের কাঠামোর মধ্যে ফেলে আলোচনা করেন এবং সেইরকম উদাহরণ দিয়ে আপনি বলেন, কিন্তু সর্বশেষ যে ছাত্র সংগঠনটি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে যে সংগঠনটি আত্মপ্রকাশ করলো, সেখানে তো আমরা বিশ্ববিদ্যালয় তন্ত্র দেখলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে ছিল, কলেজগুলোর শিক্ষার্থীরা আন্দোলন ছিল, তারা তো কমিটিতে থাকতে পারলো না। না, এটা তো ভুল ধারণা। আসলে আপনার একটা বিষয় একটা পলিটিক্যাল পার্টি, একটা ছাত্র সংসদ মাত্র ছাত্র সংগঠন, সেই জায়গায় একজন আহ্বায়ক, সে আহ্বান করে কে কে আসবে না। আহ্বায়ক হয় না, একটা 4-5 জন নিয়ে 5-7 জন তো কমিটি হয়েছে। বিষয়টা এখন ধরুন আমরা এখানে 4 জনই ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেই, ওখান থেকে একটা ছাত্র সংগঠন আসছে। তো বিষয়টা যে আপনার এখানে 8 জনের একটা অর্গানোগ্রামে 4 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের এবং 4 জন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হয়েছে। এই জায়গায় যে ফ্রেমিংটা করা হয়েছে, এটা পুরোপুরি একটা ভুল ফ্রেমিং। সেখানে বিভিন্ন ধরনের ঝামেলা হয়েছে। এটা মূলত আপনার তো একটা সেন্ট্রাল কমিটি সেখানে আপনি 1000 জনকে নিয়ে সেন্ট্রাল কমিটি দিলে হয়তো বা এই সমস্যাটা হইতো না, কিন্তু হয়তো কম সংখ্যা হওয়ার কারণে যে মারামারি হয়েছে তাতে তো কয়েকজন অজ্ঞান হয়ে একেবারে মোটামুটি, এবং এটা নিয়ে আসলে এই বিষয়টা নিয়ে সেই ছাত্র সংগঠনের আহ্বায়ককে ডেকে প্রশ্ন করলে সুন্দর হবে, যেহেতু আমরা আসলে না, প্রশ্নটা রাখছি 100% আপনি ভুল বুঝবেন না। সেটা কারণ হলো যে তারা তো আন্দোলনের সময় আপনাদের সাথে ছিল ভাই, তো নিশ্চয়ই আপনারা তো বড় ভাই অথবা ছোট ভাই, যেভাবে বেশি সমস্যা আপনাদের কাছে তো আলাপ আলোচনা করেই নাই। আমরা এখানে আপনার একটা জায়গায় বাধাগ্রস্ত করার জন্য যদি কেউ হামলা করে, কেউ যদি ঝামেলা সৃষ্টি করে, সেটাকে না দেখে ওদের প্রেমিংটা দেখেন। আসলে অর্গানোগ্রাম যে 8 জনের অর্গানোগ্রাম করা হয়েছে, সেখানে কয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আছে। আমরা একেবারে সম্ভাবনা শেষ প্রশ্ন আপনার কাছে খুব ছোট করে, যেটা মনে আপা বলছিলেন, বিএনপি এখন বর্তমান বাস্তবতা তারা উপলব্ধি করতে পেরেছে, অনেক ষড়যন্ত্র 3বার বলেছে আপা, এবং সেই ষড়যন্ত্র মোকাবেলা করার ক্ষেত্রে নির্বাচনই তারা সমাধান হিসাবে দেখছে, পলিটিক্যাল সলিউশনের দিকে তারা যাচ্ছে। তারা এর প্রেক্ষাপটে আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের বাস্তব অতীতে আমরা যেটা দেখেছি, হয়তো সামনে বিএনপির একটা বড় সমাবেশ আমরা দেখতে পাবো। শুনতে চাই খুব ছোট করে একেবারে ক্লিয়ারলি বলি, আপা আরেকটা কথাও বলেছেন, শুধুমাত্র যে 5ই আগস্টে ওনারা নির্বাচনের সম্ভাবনা দেখেছেন 3 মাস পরে, এখনই দেখেন নাই। ওনারা সেই 5ই আগস্ট দেখার কারণে ওনারা ওনাদের দলীয় নেতাকর্মী কি পরিমাণ আছে এবং ওনারা খুব দ্রুত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে
আছে, এইটা বিবেচনা করে জাতীয় স্বার্থটাকে অ্যাভয়েড করেছেন। এটা হচ্ছে বাংলাদেশের মেইন সমস্যা। শেষ লাইন শুনবো। বাংলার হতো তাহলে বিষয়টা হতো যে ঠিক আছে আমরা এখন রাষ্ট্রটাকে পুনর্গঠন করব, যেহেতু রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়ে যাওয়া হয়েছে, সবাই মিলে পুনর্গঠন করব। অসংখ্য ধন্যবাদ, সেই বিবেচনা অসংখ্য করে ধন্যবাদ। আমরা কিভাবে মনে আপা শেষে ক্ষমতায় যাবো শুনছি সেটাই স্বামী রেজা স্যার আপনার কাছ থেকে শেষ লাইনটি শুনে এসে মনে আপা কিন্তু শেষ করব। নতুন দল গঠিত হলো শত প্রত্যাশা রাখি, কিন্তু আমি যেটা বললাম যে মৌলিক প্রস্তাব তারা করেছেন হ্যাঁ। সেটা কিন্তু অনেক বিশদ আলোচনার দাবি রাখে। রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের গঠন, অন্য দলগুলোর সঙ্গে নতুন দলের কি সম্পর্ক হবে সেটা আমার মনে হয় আগামী 2-1 মাসে অসংখ্য ধন্যবাদ, হয়তো মনে আমরা আপা। আরো- কি ছাত্রলীগ করা, ছাত্রলীগ থেকে আসছে, তো পদত্যাগ করেছে আবার বাবা। পদত্যাগ করেছে, তার মানে কি আমি আমার সবকিছু এতদিন তাহলে আমি কিসের উপর ছিলাম? 16 জুলাই হামলা আমি পরে এতদিন পর এই কারণে তাদেরকে করতে হয়েছে। ওদেরকে কি আর দাওয়াত করে নাই? তারা ওই যে পাকিস্তানপন্থী ভারতপন্থী নিয়ে কথা বলেছে, তারা কি আর বাইরে যাইতে পারবে? আজকে পাকিস্তানের রাষ্ট্রদূত আসেনি, তারা যদি সব রাষ্ট্রদূতকে দাওয়াত দিত তাহলে সবাই আসতো। আমরা কিন্তু ভ্যাটিকান সিটি আর পাকিস্তানের সকল বাইরে আর রাষ্ট্রদূতকে কাউকে দাওয়াত দিইনি। না, না, আরো তো অনেকে এসেছে। এখন অনেক কথা রাষ্ট্রদূত হলো, আছে, যুক্তরাষ্ট্র এত বড় দল তাদের হতো, তারা বাংলাদেশ গিলে অলরেডি পানি দিয়ে গিলে হজম করে ফেলতো। তাদের তো কিছুই নাই। এই ছাত্রগুলাও বিএনপির ছাত্রগুলাও যারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, এগুলা বিএনপির গেছে গিয়া, আবার যারা আছে এর মধ্যে এইটাও বিএনপির। আর 2-4 দিন পরে দেখেন আমাদের ছেলেমেয়েরা তো আমাদের কাছেই চলে আসবে, এটাই স্বাভাবিক। আমি কথা বলছি যে তারা শিক্ষক পিটায়। আপনার মনে পড়ে সিলেটে প্রভিসিকে বা ট্রেজারারকে অনুষ্ঠান। শপথ বাক্য পাঠ